কথা বলতে তুই এই কোটপাড়ায় এসেছিস? না, তোমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, বল। এখানে না, চলো। প্রযুক্ত ইরার হাত ধরে টানতেই অর্জন এসে সামনে দাঁড়ালো। এই, তুই আমার বউকে কই নিয়ে যাস? যেখানেই চাই, তুমি সরো। আমার আপুর সাথে প্রাইভেট কথা আছে। তোমরা বাড়িতে যাও, আমি আপুকে নিয়ে রেস্টুরেন্টে বসি, পরে বাড়ি দিয়ে আসবো। আমার বউকে আমি বাইরের জিনিস খাওয়াই না। প্রযুক্ত চিৎকার দিয়ে উঠল। এই আপু, তোমার জামাইকে যেতে বলবা নাকি? অতঃপর রাত্রি নীরব, নির্জন, নিস্তব্ধ অন্ধকার গহ্বর থেকে ভেসে আসছে বিষণ্ণতার ডাক। আনুমানিক 11:30 বাজে। দুষ্টু তবুও বসেছিল চুপচাপ, ঘরদোর এলোমেলো, ছোটখাটো কাপড়ের স্তূপগুলো গুছিয়ে আজ আলমারিতে রাখা হয়নি। জানালার কপাটগুলো এখনো বন্ধ করা হয়নি, বিছানা গোছানো হয়নি। প্রচ্ছদ এত রাতে কোত্থেকে যেন এলো। শুকনো মুখটার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলল। মিনিট কতক পরেও যখন দেখা গেল দুষ্টু ঠিক একইভাবে থম মেরে বসে আছে, প্রচ্ছদ তখন সাদা তোয়ালিতে মুখ মুছতে মুছতে গুমোট স্বরে বলল, কি ব্যাপার, ঘরদোর এত অগোছালো কেন? বিছানা ঠিক করনি কেন? ঘুমাবো না? দুষ্টু কথা বলে না। প্রচ্ছদের গলা থেকে যেন এবার বিদ্রুপের একটা ঝটকা ছিটকে বেরুলো। আর তো মাত্র কিছুদিন, এরপর আমাদের ডিভোর্স হবে। তারপর তুমি নতুন জীবন উন্মোচন করবে, নিজের সাজানো প্রচ্ছদবিহীন পথে চলবে। আজ তো তোমার জন্য খুশির দিন। থম মেরে বসে আছো কেন? শূন্যের সোজা তাক করা চোখ দুটোর ফাঁকে ফাঁকে খেলে গেল উদাসীনতা। নিস্তেজ গলা, অন্য মনস্ক স্বর, একদম অন্যরকম কণ্ঠে দুষ্টু হঠাৎ বলল, কেন জানি আজ বড্ড মা হতে ইচ্ছে করছে। প্রচ্ছদের হাত দুটো থমকে গেল। তোয়ালেটা ঝকঝকে সাদা মেঝের উপর পড়ে গেল। চোখ দুটো বিস্ফারিত, যেন এমন আজব বাণী কখনো কোনো মুখ বলেনি, কখনো কোনো কান শোনেনি। দুষ্টু আরো বলল মন্ত্রবর্ষের ন্যায়। প্রচ্ছদের পা দুটো মেঝের সাথে চুম্বকের ন্যায় আটকে রইল। আপনি জানেন, বড় ভাবি আমার থেকে 2 বছরের বড়, অথচ এর মধ্যে তার 2বার মিসক্যারেজ হয়েছে। আর একটা বাচ্চা তার পেটে। মীরা ভাবি আমার থেকে 2 মাসের ছোট, অথচ তার 2 বছরের একটা বাচ্চা আছে। আমার কোলে একটা বাচ্চা থাকলে সুন্দর দেখাতো না? বাচ্চাগুলো যখন মামা বলে ডাকে তখন খুব আনন্দ হয়। মীরা ভাবির পরাণটা বুঝি জুড়িয়ে যায়। বড় ভাবি অনুভব করে তার পেটে তার অংশ। পেটে হাত রাখলেই টের পাওয়া যাচ্ছে যার অস্তিত্ব। আমার না খুব মা হতে ইচ্ছে করছে, কি করব বলুন তো? প্রচ্ছদ যেন দুষ্টুর মতো পাগল হয়ে গেল। এমন ধারায় দুইবার তো উত্তর দিল। কিন্তু এখন গর্ভবতী হলে তো তুমি ডিভোর্স নিতে পারবে না দুষ্টু। বলে প্রচ্ছদ নিজেই হতভম্ব হয়ে গেল। এ কি বলল? কোন দিক বিবেচনা করে এ কথা বলল? দুষ্টুর পেটে তার বাচ্চা, এ কথা কল্পনাতে আনাটা যেমন দুষ্কর, তেমনি একটা বাচ্চা হওয়ার পরপরই তার বাবা মায়ের ডিভোর্স ব্যাপারটি বাচ্চার গোটা জীবনকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। দুষ্টু আচ্ছন্ন ভরপুর কণ্ঠে বলে উঠল, সব ইচ্ছে পুষতে নেই, বুঝলেন? প্রচ্ছদ দুষ্টুর কাঁধ ধরে মৃদু ঝাঁকালো, গম্ভীর কণ্ঠে বলল, হঠাৎ এসব বলছো কেন? দুষ্টু চমকে উঠল, উদ্ভ্রান্তের ন্যায় দুপাশে বারংবার মাথা নাড়ালো। এরপর চকিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে যেই দৌড়ে চলে যেতে ধরবে, অমনি প্রচ্ছদ ওর হাতটা জাপটে ধরল। দুষ্টুর আত্মা থমকে গেল, হৃৎপিণ্ডের ধুকপুকানি আওয়াজটা পর্যন্ত রুদ্ধ হয়ে এলো। সারা শরীরে একটা ঠান্ডা রক্তস্রোতের শিহরণ বয়ে গেল। কি আশ্চর্য! এসব তো আগে কোনোদিন হয়নি। আজকাল প্রচ্ছদের স্পর্শ পেলেই কেন দুষ্টু আটকে যায়? কেন আটকে যায় ওই দুই চোখের পাতায়, স্বামী নামক শব্দটায়, বিয়ের বন্ধনটায়? সারা দেহ জুড়ে টুনটুনির মিষ্টি আওয়াজের মতো সুন্দর কম্পন টের পায়ও। দুষ্টুর নিজেকে কেমন পাগল পাগল লাগে। মনে মনে বলে, এ কোন মায়ার মন্ত্রজালের দিকে পা বাড়াতে যাচ্ছে সে? সে যে আবদ্ধ হয়ে যাবে। একবার আবদ্ধ হয়ে গেলে যে নিস্তার পাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে নিজ প্রবৃত্তির কাছে। প্রচ্ছদ তার অন্তরেন্দ্রিয়ের একদম গহীন থেকে ঠেলে শব্দগুলো বের করলো নিবিড় শান্ত গা শিরশিরে কণ্ঠে। আপনি কেন আমার থেকে আলাদা হতে চাইলেন? আমরা কি পারতাম না আমাদের বাচ্চার বাবা মা হতে? দুষ্টু অবাক চোখে তাকালো। গলা থেকে ছিটকে ক্ষীণ আওয়াজ বেরোলো একটি শব্দ। প্রচ্ছদ। প্রচ্ছদ হাত ছেড়ে দিল। দুষ্টু তখনও বিস্ময় নিয়ে তাকিয়ে। ইরা বসেছিল বিছানার এক কোনায়। অর্জুন পাশে বসে ওর মাথায় হাত রাখলো, নরম সুরে বলল, কি হলো? ভাইয়ের সাথে গোপন বৈঠক করার পর থেকেই মনমরা হয়ে বসে আছো যে? কিছু বলেছে নাকি?
বলতে বলতে অর্জনের ভ্রু দুটো কুঁচকে উঠল। ইরা দু হাঁটুর উপর মাথা গুজে বলল, কিছু না, তুমিও ঘুমাও। হ্যাঁ, আর তুমি জেগে বসে থাকবে? কি হয়েছে ইরা? আমাদের মধ্যে তো কখনো কেউ কিছু লুকোয় না। ইরা মাথা তুলল, চোখ দুটো ছলছল করে উঠল। অর্জনের বুকে মাথাটা এলিয়ে দিয়ে ঠোঁট কামড়ে বলল। প্রযুক্ত বিয়ে করেছে জানো? অর্জনের দু ঠোঁটের মাঝে বিশাল বড় ফাঁক হয়ে গেল। ওরে, একদম ছক্কা মেরে দিয়েছে। তোমার ভাই একটা চিজ। বাংলাদেশে আর এক পিস খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। মজা করো না প্লিজ। ও এটা কিভাবে করতে পারে? লুকিয়ে বিয়ে করেছে ভাবতে পারছো তুমি? আমার ভাই হয়ে কিভাবে সম্ভব? অর্জুন ইরার মাথায় হাত বুলায়। শান্ত হও ইরাবতী, দেখো ও তো আর বাচ্চা নয়, কবে করেছে? ইরা নাক টেনে বলল, পরশু আমি ওকে একটা থাপ্পড় মেরেছি জানো? থাপ্পড় মারার পর আমার ভাইটার চোখ টলটল করছিল। করুণ সুরে বলছিল, আপু আরও মারো, কিন্তু রাগ করো না। আমি তোমাকে কিছু না বলে থাকতে পারি না, তুমি তো জানো আমার খুব খারাপ লাগছিল এই কয়দিন। ইরা কেঁদেই দিল। কান্নার দমকে পিঠ কেঁপে উঠল। আমি ওকে মারলাম কেন? আমি কবে ওর গায়ে হাত তুলেছি আমার মনে পড়ে না। আমার ভাইটা খুব ভালো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অর্জুন ইরার পিঠে হাত বুলাতে বুলাতে নরম স্বরে বলে, কাঁদে না ইরাবতী, কাঁদলে শরীর খারাপ করবে যে। এমনিতেই তোমার শরীরটা আজকাল ভালো যায় না। ইরা আরো কেঁপে কেঁপে উঠল। অর্জুন ওর মুখ তুলে ঠোঁটে চুমু খেয়ে বলল, তুমি এক কাজ করো, কাল প্রযুক্তির সাথে দেখা করো আর বলো ওর বউকে দেখাতে। আগে দেখো মেয়েটা কেমন, ওর কাছ থেকে আগে শুনো বিয়েটা কাউকে না জানিয়ে কেন করলো। ইরা বলল, বলছো? জিজ্ঞেস করো। আর এটাও শুনে নিও বাসর হয়েছে কিনা। যদি না হয় তাহলে আর করার দরকার নেই, সামনের মাসের মধ্যেই বড় করে বিয়ে দেওয়া যাবে। অর্জুন চোখ টিপল। ইরা ওর বাহুতে সজোরে কিল বসিয়ে দিয়ে বলল, ছি, তুমি খুব খারাপ হয়ে যাচ্ছ, খুব। আমি এসব জিজ্ঞেস করব? শোনো আরেকটা কথা, বলো। আমি তোমার সাথে থাকবো, মানে আড়াল থাকবো আর কি। প্রযুক্ত যখন ওর বউ দেখাবে তখন ভূতের মতো সামনে এসে তোমার ভাইকে ভড়কে দেবো। দেখো শুধু তোমার ভাইয়ের কি অবস্থা করি। অস্ত্র পেয়েছি এবার, আমার সাথে বেশি উল্টোপাল্টা করলেই থ্রেট। সবাইকে জানিয়ে দেবো কিন্তু তুই বিয়ে করছিস লুকিয়ে। ইরা জোরে জোরে হাসল। ঘরের সামনে দিয়ে ধীর পায়ে এগিয়ে যাওয়া টিয়া থমকে দাঁড়ালো। কথাগুলো যেন কানের ভেতর প্রতিধ্বনি তুলল। মনে হচ্ছে কেউ গরম সীসা কানে ঢেলে দিল। সে কিছু বুঝছে না, শুনছে না। অঙ্গ জুড়ে অস্বাভাবিক কাঁপুনি, কানের মাঝে পু পু এক ধরনের শব্দ। সে আর দাঁড়াতে পারল না, দিক বিদিক না তাকিয়ে দৌড়ে চলল। যেন খ্যাপা পাগলা বুনো ঘোড়া সে। দিক বিদিক না তাকিয়ে পাগলা ষাঁড়ের মতো ছুটতে ছুটতে টিয়া আটকে পড়ল কারো নরম বাহু ডোরে। আকস্মিক কেউ বুকের ওপর এসে পড়ায় দুষ্টু বেশ খানিকটা পিছিয়ে গেল। অবাকতার সাথে টিয়ার মুখের দিকে তাকাতেই দেখতে পেল চোখ ফেটে যেন রক্ত পড়বে ওর। সে হালকা হাতে টিয়াকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। টিয়া হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে গেল, নতুন ভাবি, নতুন ভাবি। দুষ্টু ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মৃদু আওয়াজে জিজ্ঞেস করে, বলো কি হয়েছে? প্রযুক্ত প্রযুক্ত ভাইয়া বিয়ে করেছে নতুন ভাবি। বলতে বলতে শ্বাসরোধ হয়ে এলো তার। দুষ্টু বিস্মিত ভরা দৃষ্টিতে চাপা গলায় জিজ্ঞেস করে, কি বলছো? টিয়া উত্তর দেয় না। দুষ্টুর ভ্রু দুটো বেঁকে যায়, ফিচেল গলায় শোধায়। লুকিয়ে? টিয়া মাথা নাড়ায়। দুষ্টু সতর্ক কণ্ঠে প্রশ্ন করল। তাতে তুমি কেন কাঁদছো টিয়া? প্রশ্নটা কানে যাওয়া মাত্র টিয়ার কান্নার বেগ বাড়ল। অপরিস্ফুট কণ্ঠে বলল, আমি ভালোবাসি তাকে ভাবি, ভীষণ ভালোবাসি। দুষ্টুর হাতে বাঁধন আলগা হয়ে এলো। মাথাটা শটান সোজা হয়ে স্থির তাকিয়ে রইল টিয়ার মুখের দিকে। খানিক বাদে একটা জোরালো চিৎকার গলা থেকে ছিটকে বেরোলো। কি বলছো এসব টিয়া? তুমি বুঝতে পারছো কি বলছো? দুষ্টু টিয়াকে ধাক্কিয়ে আবারও বলল, টিয়া, প্রযুক্ত ভাই তোমার বড় ভাবির ভাই, তোমার ভাইয়ার বন্ধু। তাছাড়া তোমার চেয়ে কত বড় তিনি, তুমি কিভাবে ওনাকে ভালোবাসতে পারো? টিয়া মাথা উঁচু করে নরম গলায় প্রশ্ন করল। বয়সে একটু বেশি বড় হলে, ভাবির ভাই হলে, ভাইয়ের বন্ধু হলে কি তাকে ভালোবাসতে নেই নতুন ভাবি? দুষ্টু থমকালো। সত্যিই তো, ভালোবাসা কি অত মেপে ঝুঁকে হয়? দুষ্টু টিয়ার মাথায় হাত রাখলো, কোমল স্বরে বলল, এর জন্যই নীরকে বিয়ে করতে চাইছো না? দেখো টিয়া, এটা একতরফা ভালোবাসা। প্রযুক্ত ভাইয়া তো তোমায় ভালোবাসে না। তার চেয়েও বড় কথা, সে এখন বিবাহিত। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে মন থেকে মুছতে পারবে,
ততই ভালো। বাড়িতে কাউকে এ বিষয়ে বলো না, ব্যাপারটা খুব বাজে পর্যায়ে চলে যাবে। বিয়েটা করে নাও। আর যদি একান্ত তুমি বিয়েটা করতে নাই পারো তবে জোর করো না নিজেকে, মনের ওপর জোর করা যায় না। শেষের কথাগুলো বলার সময় দুষ্টুর গলা অন্যরকম শোনা গেল। টিয়া দুষ্টুকে জড়িয়ে ধরে ভাঙার স্বরে করুণ গলায় বলল, না বাসু, আমি তো তাকে ভালোবাসি। আমি তো মানতে পারছি না। কেন মানতে পারছো না? আচ্ছা বলো তো, যেই ছেলেটা তোমার দিকে কখনো ফিরেও তাকায়নি, অন্য কাউকে বিয়ে করেছে, যাকে এতটা দিন একতরফা ভালোবাসলে, তার জন্য কেন তুমি চোখের জল ফেলবে? কেন তুমিও অন্য কাউকে বিয়ে করতে পারবে না? তোমার নীর ভাইয়াও তো করছে, দেখতে পারছো না? শেষের কথাটা বলেই দুষ্টু নিজেই আঁতকে উঠল। আর চোখে টিয়ার দিকে তাকাতেই দেখা গেল সে মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু শেষের কথাটা তেমন আমলে নেয়নি। দুষ্টু স্বস্তি নিঃশ্বাস ফেলল। টিয়া ভাবনার ঘরে বলল, আমার সাথে আজ থেকে না নতুন ভাবি। দুষ্টু দরজা গলিয়ে একবার বাইরে দৃষ্টি রাখলো, অতঃপর ভীষণ হতাশ গলায় বলল, আচ্ছা। অর্জন কাল রাতে যেমন বলেছিল দৃশ্যপটগুলো ঠিক তেমন ভাবে সাজানো হলো। প্রযুক্তর মাথা নিচু, ভীতু গলায় বলল, ওর সাথে দেখা করে কি করবে আপু? বকবে? ইরা চোখ পাকিয়ে তাকায়। সেটা তোমাকে বলতে হবে। মেয়ের নাম কি? শ্রেয়সী? নিচু স্বরে জবাব দেওয়া মাত্র ইরা ধমকে ওঠে। মেয়েদের মতো মিনমিন করছো কেন? বিয়ে করে কি বোধ শক্তি সব লোপ পেলো? প্রযুক্ত নিচু করে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, না, চলো। পরিষ্কার টলটলে পানি, মিষ্টি রোদের সাথে সুমধুর বাতাস, পার্কের পুকুর মুখী সাদা বেঞ্চে বসে থাকার মিনিট কতক পরে কে যেন প্রযুক্ত চোখ দুটো দুহাত দিয়ে ঢেকে নিল। প্রযুক্ত ছাড়াতেই শ্রেয়সী পেছন থেকে গলা জড়িয়ে ধরল। সে অপ্রস্তুত অবস্থায় কেসে উঠল। আর চোখে ইরার দিকে তাকাতেই দেখা গেল ইরা অপ্রতিভ চোখে অন্যদিকে তাকিয়ে আছে। প্রযুক্ত ফিসফিস করে বলল, শ্রেয়সী, আমার আপু আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছি। শ্রেয়সী চোখ বড় বড় করে তড়িঘড়ি করে মাথার ঘোমটা টেনে প্রযুক্ত থেকে দুহাত দূরে সরে দাঁড়ালো। এরপর ইরার সামনে হাঁটু ভাঁজ করে বসে সালাম দিল। ইরা ব্যস্ত স্বরে বলল, তুমি এভাবে বসলে কেন? এই প্রযুক্ত ওঠ, ওকে বসতে দে। শ্রেয়সী মাথা নাড়িয়ে হেসে বলে, না আপু, ঠিক আছি। আপনি কেমন আছেন? শরীর কেমন? আপনি তো বাস্তবে দেখতে আরো সুন্দর, মাশাল্লাহ। ইরা হাসল। শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে থুতনি টিপে বলল, তুমি তো খুব মিষ্টি। আমি আরো ভাবলাম আমার মাথা মোটা ভাইটা কাকে না কাকে বিয়ে করলো। শ্রেয়সী নত মুখে প্রযুক্তর দিকে তাকায়। তখনই গাছের আড়াল থেকে ঝপাং করে অর্জনের সে সামনে দাঁড়ালো। প্রযুক্ত ভরকে গিয়ে ইরার দিকে আতঙ্কিত চোখে তাকালো। অর্জন প্রযুক্তর কোলে বসে পড়লে প্রযুক্ত চট করে দাঁড়িয়ে পড়ে। অল্পতে পড়তে পড়তে বেঁচে যায় অর্জন। আমার কোলে এসে বসছো কেন? কোলে চেয়ে ওঠো না, যেখানে তোমার জন্য বিনামূল্যে সিট রেখেছি। অর্জন বেঞ্চে বসে ভাব নিয়ে বলে, শোন, এখন থেকে আমাকে সম্মান দিয়ে গলা নামিয়ে কথা বলবি। লোকায় বিয়ে করস, চুপি চুপি ছক্কা মারস, আবার দুলাভাইয়ের সাথে উঁচু গলায় কথা বলস। বেত্তমিজ শালা কোথাকার। প্রযুক্ত বিড়বিড় করলো। ইরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আম্মুর সাথে কথা বলবো যাতে তাড়াতাড়ি তোদের বিয়েটা দেয়া হয়। চলো। অর্জন মুখ ভার করে বলে, আর একটু বসি না, তোমার ভাইয়ের বউয়ের সাথে তো আমার কথাই হলো না। এই প্রেয়সী, বসো আমার পাশে। প্রযুক্ত তড়িঘড়ি করে শ্রেয়সীর হাত চেপে ধরে। না, আমার বউ তোমার পাশে বসবে কেন? বলতেই প্রযুক্ত একবার ইরার দিকে তাকালো। অপরাধ বোধ থেকে ইতস্তত থেকে মাথা নিচু করে বলল, আচ্ছা থাক, কিন্তু বসা লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো না। অর্জন শব্দ করে হাসে। উঠে দাঁড়িয়ে ইরার দু কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে বলে, আমার বউয়ের পাশে আর কোনোদিন বসে দেখিস, কি করি তোকে। আপু? ইরা শ্রেয়সীর দিকে এগিয়ে গেল। শ্রেয়সী মিষ্টি করে হাসলো। ব্যাগ থেকে দুটো চিকন স্বর্ণের চুড়ি বের করে শ্রেয়সীর হাতে পরাতে পরাতে ইরা বলল, ভাইয়ের বইয়ের প্রথমবার মুখ দেখার জন্য বানিয়ে রেখেছিলাম। শ্রেয়সী ব্যতিব্যস্ত হয়ে বলে, কিন্তু আপু, আমার এসব লাগবে না। এক্ষুনি কেন দিচ্ছেন? বাসায় নিতে পারবো না তো? ইরা হালকা হেসে শ্রেয়সীর গালে হাত রাখলো। বাসায় ঢোকার আগে খুলে ফেলবে, বাসা থেকে বের হওয়ার সময় আবার পড়বে। ভালো থেকো। ইরা চলে যেতেই প্রযুক্ত এক হাত দিয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। শ্রেয়সী আস্তে করে প্রযুক্তর বুকে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলল, এত ভালো কেন আপনারা? কারণ আপনি অনেক ভালো। তাই? হুম, ভালোবাসেন আমাকে? অবশ্যই। কতটা? যতটা ভালোবাসলে জীবনের বাকি 60 বছর আপনাকে আরো 60 বার বিয়ে করা যায়। প্রযুক্ত বলল ফিসফিস করে। মুগ্ধতার এক ঝাঁক ছটা শ্রেয়সী চোখ মুখে এসে লাগলো।
নয়নের কপাট দুটো বন্ধ হয়ে এলো আবেশে। মিশে গেল প্রযুক্তর বুকের সাথে আরো খানিকটা। দুপুর গড়িয়েছে। শেষ দুপুরের হালকা তেজি রশ্মি গাছের পাতার ফাঁকে ফাঁকে খেলছে, হেলছে, দুলছে। গাছের থাই ভেদ করে একটা মিষ্টি নরম স্বর্ণবর্ণের রোদ্দুর মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। ঘরের দরজায় ঠক ঠক শব্দ হলো। উল্টো হয়ে শুয়ে থাকা দুষ্টু উঠে বসলো। টিয়া মলিন মুখে ভেতরে ঢুকলো। আস্তে করে বিছানার কোনায় বসতেই দুষ্টু মৃদু হেসে বলল, সূর্য কোন দিকে উঠলো? টিয়া কথা বলে না। দুষ্টু নিঃশব্দে ওর হাত ধরলো। স্নেহময় স্বরে বলল, কিছু বলবে? টিয়া মলিন মুখেই হাসে। দুষ্টুর হাতের উপর আরেকটা হাত রেখে বলে, তুমি ঠিকই বলেছ। যে মানুষটা কখনো আমাকে বুঝতেই পারেনি, এতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, অথচ কখনো ফিরেও তাকেনি। শুধু সহজে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তার জন্য কষ্ট পাওয়া নিছকই অহেতুক। দুষ্টু কেমন করে জানি গোপনে হাসলো। টিয়া হঠাৎ বলে উঠল, জানো, বড় ভাবির একটা ছায়া তোমার মধ্যে বিদ্যমান এবং তা দৃশ্যমান। তুমি যেও না, থেকো না আমাদের বাড়িতে। আমাদের বাড়ির মানুষগুলো না গম্ভীর হলেও না ভীষণ ভালো, শুধু নীরা ভাবি ছাড়া। কথাগুলো বলেই টিয়া চলে গেল। দুষ্টু ভাবনার অতল সাগরে নিমজ্জিত হয়ে পড়ল। চিন্তার, মায়ার, স্নেহের কয়েকটা ভাঁজ পড়ল কপাল জুড়ে। সাথে এও ভাবলো টিয়া আসলে প্রযুক্তকে ভালোবাসেনি, কিংবা হয়তো কিছু মুহূর্তের জন্য অজান্তে কখনো বেসে ফেলেছিল, যার সে নিজে ধরতেও পারেনি। কিন্তু ভালোবাসলে এত অকপটে, এত সহজে মনকে বোঝ মানানো যেত না। বাহ্যিক সৌন্দর্যের কবলে পড়ে নিছক কিছুক্ষণের ভালো লাগায় আটকে গিয়েছিল। ওটা এমন ভালোবাসা, যে ভালোবাসা চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। ভেবে কষ্ট হলো যে নীর ছেলেটা হয়তো জীবনে কখনো সুখের দেখা পাবে না। দুঃখ ওর চিরসঙ্গী হয়ে রয়ে গেল। দুষ্টু চোখের কিনার ঘেঁষে বিন্দু বিন্দু পানির ভিড় জমল। তখনই দরজা খুলে প্রচ্ছদের প্রবেশ। দুষ্টুর দিকে কিয়তক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কাল রাতের ওই সময়টার পর থেকে প্রচ্ছদের সাথে দুষ্টুর দেখা হয়নি। রাতে টিয়ার ঘরে কাটানোর পর সকালে ঘরে এসে দেখে প্রচ্ছদ নেই। সারাদিন পর এই এলো। দুষ্টু নিচে খাবার আনতে গেল। খাবার নিয়ে ঘরে আসতেই দেখা গেল প্রচ্ছদ বিছানায় শুয়ে আছে শুকনো মুখে। সেই খাবার রেখে হালকা গলায় ডেকে বলল, সকালে না খেয়ে চলে গিয়েছিলেন কেন? তুমি কাল রাতে টিয়ার ঘরে ছিলে কেন? তো তো অনেক কিছু। আপনি জানতেন? জানার কথা না। কই, খোঁজ করেননি তো? জানলেন কিভাবে? ম্যাজিক করে তোমাকে দেখিয়ে দেখিয়ে খোঁজ করব নাকি? দুষ্টু জোরে শ্বাস ফেলল। খেয়ে নিন, চোখ মুখ শুকনো লাগছে। সারাদিন তো মনে হয় পেটে কিচ্ছু পড়েছে। প্রচ্ছদ দুষ্টুকে খাওয়ার কথা জিজ্ঞেস করে খেতে বসলো। দুষ্টু জানালার গ্রিল ধরে দাঁড়ায়। প্রচ্ছদ খেতে খেতে বলে, ডক্টরের কাছে কবে যাবে? ও মা, ডক্টরের কাছে যাব কেন? রিপোর্ট নিতে হবে না? দুষ্টু নিশ্চুপ হয়ে গেল। উদাস চোখে আকাশের দিকে তাকালো। এক ঝাঁক কাক কাকা করতে করতে উড়ে চলে গেল বাম দিকে। ওর আত্মা ধক করে ওঠে। প্রচ্ছদ বলে, সারাদিন এত উদাস উদাস ভাব নিয়ে থাকো কেন? নতুন প্রেমে পড়েছো নাকি আবার? দুষ্টু বাঁকা চোখে তাকায়। খানিকক্ষণ মৌন থেকে উত্তর দেয়, প্রেমে পড়া কি এত সহজ? ভালোবাসতে চাইলেই কি ভালোবাসা যায়? ভালোবাসা দাবি করা মানেই কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা মানে কি কেউ জানে না, অথচ মানুষ ভালো লাগাকে বারংবার ভালোবাসা বলে চালিয়ে দেয়। প্রচ্ছদ চোখ কপালে তুলে বলল, জিজ্ঞেস করলাম কি আর উত্তর দিচ্ছ কি? আমি কি তোমার কাছে ভালোবাসার ডেফিনিশন চেয়েছি? না, এমনি বললাম আর কি। দুষ্টু যেন একটা আচ্ছন্নে চারিপাশে দেওয়াল তোলা ছোট ঘরের মাঝে আটকে ছিল। মাথায় টিয়ার ব্যাপারটাই কিলবিল করছে। প্রচ্ছদ খেতে খেতে তেরছা গলায় বলল, বলবেই তো, তোমরাই তো বলবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ তোমরা। আমরা অত প্রেম ট্রেম করিও নি, কাউকে এত ভালোবাসিও নি, তাই এত ভালোবাসার ব্যাখ্যা ট্যাখ্যাও জানি না। দুষ্টু কড়া গলায় বলে উঠল, প্রেম প্রেম করছেন কেন বারবার? কিছু প্রেম জীবনে একবার আসে, সেক্ষেত্রে ভালোবাসা আরো কয়েকবার মনে জাগ্রত হতেই পারে। যেমন আমি একজনকে ভালোবেসেছিলাম, প্রেম করেছি। এবার আমি আপনাকেও যে কোনো সময় ভালোবাসতে পারি, কিন্তু তার সাথে যেভাবে প্রেম করেছি সেভাবে কি আপনার সাথে সম্ভব? যত সব। প্রচ্ছদের গলায় খাবার আটকে গেল। দুষ্টু গ্লাসে পানি ঢেলে দিয়ে শব্দ করে জগটা টেবিলে রেখে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রচ্ছদ পানি খেয়ে গলা উঁচিয়ে বলল, তোমাকে আগে মাথার ডাক্তার দেখাতে হবে দুষ্টু। পৌষ মাসের আজ 2 দিন।
পৌষ মাসের আজ দুদিন। উষা লগ্নে সূর্যোদয়ের লালাভ রাঙা সময়টা থেকে ঝিরি ঝিরি বৃষ্টির ছন্দ প্রকরণ। শেষ সকালের হালকা বৃষ্টি ভেজা কাঁপুনি ঠান্ডার মাঝে নীর চলল দোতলার দিকে। দরজা খুলল নুসরাত। নীরকে দেখেই কেমন তোরা অবাক হয়ে গেল। হালকা হেসে নীর বলল, আন্টিকে ডেকে দাও। দরজা থেকে সরে দাঁড়ায় নুসরাত। ডাকছি, ভেতরে আসুন। ভেতরে যাব না, তুমি জলদি আন্টি কিংবা আঙ্কেলকে ডেকে দাও। এক পলক অপ্রদীপ চোখে নীরকে দেখে ভেতরের ঘরে গেল সে। নীর এক মুহূর্ত চেয়ে দেখল ওই হেলে দুলে হেঁটে যাওয়ার শব্দ। মেয়েটা খুব চুপচাপ হয়ে গেছে আজকাল। খানিক বাদে নুসরাতের বাবা এলেন। চশমাটা চোখে দিয়ে ভীষণ লজ্জার সাথে নতমুখে বললেন, বাবা, এই মাসের ভাড়াটা 1 সপ্তাহ বাদে দেই, আমি নিজে গিয়েই দিয়ে আসবো। নীর ব্যস্ত কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন আঙ্কেল? আমি কি কখনো ভাড়া চাইতে আপনার কাছে এসেছি? আপনার যখন সুবিধা হবে তখন দিবেন, দরকার পড়লে দিবেনই না। আমি তো আপনার ছেলের মতোই। ভদ্রলোক করুণ চোখে এই সুন্দর লম্বা গড়নের বাচ্চাদের মতো পবিত্র মুখটার দিকে তাকিয়ে থাকলেন। এই ছেলে যে খুব কষ্ট করে চলে তা দেখে না বোঝা গেল, কাছে গেলে খানিকটা টের পাওয়া যায়। ভাড়ার টাকা দিয়ে তার অর্ধেক মাস চলে, তবুও কি সহজভাবে বলল ভাড়া দিবেন না। এতটা বড় মনের মানুষ হয়। ভদ্রলোক স্নেহের সুরে বললেন, বলো বাবা, কোনো দরকার? নীর মাথা নাড়ায়। জি আঙ্কেল। ভেতর থেকে নুসরাতের মায়ের গলা শোনা গেল। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, নীর, তুমি এসেছো? আমি তো অবাক হয়ে গেলাম। ভিতরে এসো বাবা। সকালের নাস্তাও তো বোধহয় করা হয়নি। কি খাবে বলো? রুটি আর আলু ভাজি করেছি, দেই? না আন্টি, আমি কিছু খাবো না। আমি আসলেই কার্ডটা দিতে এসেছিলাম। কোলের ওপর সোনালী বর্ণের জরির কারুকাজ করা মোটা কার্ডটা এগিয়ে দিল সে। নুসরাতের বাবা সহাস্যে কার্ডটা হাতে নিলেন। নুসরাতের মা বললেন, ওমা, কার্ডটা কি সুন্দর! তোমার বিয়ে বুঝি? নীর মাথা ঝাঁকালো। আগামী শুক্রবার আপনাদের অবশ্যই আসা চাই। নিশ্চয়ই বাবা। আসি তবে আন্টি, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। নীর পা ফেলল। সিঁড়ির কোটায় গিয়ে একবার পেছন ফিরে তাকালো। নুসরাতের মা মিষ্টি করে হাসলেন। নীর জোরপূর্বক হেসে সিঁড়ি ভাঙল। নুসরাতের চোখ দুটো ঝাপসা, কাজল রাঙা চোখ দুটোই ফোঁটা ফোঁটা জল। নীর স্পষ্ট দেখতে পেল ওই চোখে তার জন্য কেমন অসহায়ত্বের ঘৃণা। এই ঘৃণা মানে আপনি বিয়ে করছেন, সব জেনেও আপনি আমার সামনে কার্ডটা দিতে পারলেন? ভালো না বাসুন, সৌজন্য বোধ না থাকুক, করুণা করে হলেও আমার সামনে আপনার বিয়ের কথাটা না বললেই হতো না? নীরের বুক চিরে কয়েকটা এলোমেলো দীর্ঘশ্বাস পড়ল। তার কাজল রাঙা চোখ পছন্দ। ওর সাথে দেখা হলে দুটো মানুষের চোখ সব সময় কাজল রাঙা থাকতো। একজনকে সে ভালোবাসতো, আরেকজন তাকে ভালোবাসে। নুসরাত যখন দরজা খুলল তার চোখ ছিল সাদা, কিন্তু যখন ভেতরে ডাকতে গেল তার বাবা মাকে ফিরে আসার পর, তখন তার চোখে কালো প্রলেপ দেখা গেল। নীর মনোযোগ দিয়ে দেখেছে, তীক্ষ্ণ চোখে সূক্ষ্ম দৃষ্টিতে। দেখতে দেখতে ভেবেছে মানুষ কেন মানুষকে এতটা ভালোবাসে। যে ভালোবাসা অতিরিক্ত তাতেই বড় কষ্ট, তাতে অপূর্ণতার সম্ভাবনা। অতিরিক্ত মানেই যে বিশাল সমুদ্র পরিমাণ হাহাকার, পাহাড় সমান দীর্ঘশ্বাস, সারা জীবনের নির্ঘমতায় নিজেকে দেওয়া এক মিথ্যে গভীর আশ্বাস। কেন এরকম হয় আজ খুব প্রগাঢ়ভাবে নীর অনুধাবন করতে পারল। যে কোনো কঠিন সত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তি কষ্ট পায়। সেই সাথে যার একজন দাবিদার থাকে, তার আনাচে কানাচে আরো বহু দাবিদার থাকে। আর যার একজন দাবিদারও থাকে না, তার দাবি কখনো কেউ করে না। তাকে নিয়ে হল্লা হয় না, তাকে নিয়ে কেউ কষ্ট পেয়ে চোখের পানি ফেলে না। এ যেন প্রকৃতির এক পাখি এক ধরনের ভয়ানক ঘৃণ্য নিয়ম। ঘিয়া রঙের একটা সোয়েটার পরে দুহাত দিয়ে দুবাহু ধরে কাঁপতে কাঁপতে কনকনে শীতের ঝাপসা পথ অতিক্রম করে শ্রেয়া যাচ্ছিল প্রাইভেটের উদ্দেশ্যে ধীর পায়ে। তার পেছনে আজও গাড়িটা আসছে। শীতের ভয়ানক কাঁপুনিতে শ্রেয়ার গাড়ির মালিকটাকে আর কিছু বলতে ইচ্ছে করলো না। বেহায়াদের কোনো কিছু বলেই কিছু বোঝানো যায় না। সে একবার ঘুরে দাঁড়িয়ে ভ্রু ভাঁজ করে খুব বিরক্তিকর দৃষ্টিতে গাড়িটার দিকে তাকালো। ভেতরে বসা সাজিদ বেরিয়ে এলো, শ্রেয়ার সামনে মাথা নিচু করে বলল, তুমি চাইলে গাড়িতে উঠতে পারো, এই শীতে জুবুথুবু হয়ে যাচ্ছ। তোমার প্রাইভেটের স্যারের বাসা তো আরো খানিকটা দূরে। মুখের কথা মুখে রয়ে গেল। শ্রেয়া অগ্নি লাল চোখে তাকালো, এরপর গমগমে গলায় বলল, আপনি যদি আমার থেকে ৩-৪ বছরের বড় হতেন, ট্রাস্ট মি, তবুও আপনার গালে আজ আমার হাত পড়তো।
আনফর্চুনেটলি আপনি আমার দাদার বয়সী, যার কারণে এত বড় মুরব্বির গালে হাত তুলতে পারলাম না। জীবনে আর কত পাপ কামাবো বলুন? ধরুন আমি থাপ্পড়টা মারার সাথে সাথেই যদি সার্কেল মার্কে ঘুরতে ঘুরতে এই রাস্তায় ঢাস করে পড়ে যান, তখন তো পাবলিক এসে আমাকে ধরবে। আমি কেন মুরব্বির গায়ে হাত তুললাম, বেয়াদব মেয়ে, ফ্যামিলি থেকে সভ্যতা শিখেনি, ব্লা ব্লা ব্লা। আর তাছাড়া আমিও চাই না আমার জন্য একজন মুরব্বি ব্যথা পেয়ে আমার নামে বদদোয়া করুক। এমনিতেই আমার জীবনে দোয়ার অভাব, সাথে আরও বদদোয়া অ্যাড হলে খোদা। শ্রেয়া হাত তুলে বড় করে হতাশ নিঃশ্বাস ফেলে পা বাড়ালো। সাজিদ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, মাথাটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। সাজিদের বয়স এত বেশি যে সে এই মেয়ের দাদার বয়সী। ও মাই গড, এই মেয়ের কাছ থেকে আর কত অপমানিত হবার বাকি আছে তার। এত বড় সাহস মেয়েটার। সাজিদ ঠায় দাঁড়িয়ে রইল। শ্রেয়া একবার পেছন ফিরে তাকিয়ে ভেঙচি কাটলো। উল্টো দিকে ফিরে মুচকি হেসে হেলে দুলে হালকা পাতলা শরীরটা নিয়ে ক্যাঙ্গারুর মতন লাফিয়ে চলল। এতক্ষণে শীতে কাঁপুনি ভাবটা কমে এসছে। শরীর ক্রমশই গরম পানির মতো টকবক করে ফুটছিল, তবে ভালো লাগছিল। বুড়ো লোক তার পেছনে আঠার মতো ঘুরছে ভেবে শ্রেয়া ফিক করে হেসে দিল। হাসতে হাসতেই একবার পেছন ফিরে তাকিয়ে দেখলো সব ঝাপসা। সারাদিন ব্যস্ততার পর দুষ্টু রাত 11টার দিকে ঘরে এলো। চোখে মুখে পানি দিয়ে এসে এলোমেলো শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বসতেই প্রচ্ছদ আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, রাতের খাবার সে কখন খাওয়া শেষ? তুমি এতক্ষণে এলে যে? সে দুর্বল গলায় উত্তর দেয়, হাতের কাজগুলো শেষ করে এলাম, খাবার দাবার ফ্রিজে রেখে প্লেট বাটি ধুয়ে তারপর ফুরসত পেলাম। আর বড় ভাবি অসুস্থ না, মাঝে মাঝে পেটে ব্যথা করছে আজকাল। আল্লাহ না করুক এবার যেন কোনো অঘটন না ঘটে। প্রচ্ছদ ফাজলামো গলায় বলল, বাব্বা দুষ্টু, তুমি তো সংসারী হয়ে গেছো, মায়া কাটাতে পারবে? দুষ্টু তীক্ষ্ণ চোখে তাকালো, এরপর আবার বিছানায় হেলান দেয়। তার চোখ মুখের আড়ালে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখে প্রচ্ছদ মাথা নিচু করে ল্যাপটপে চোখ রাখলো। এরপর নরম গলায় বলল, এত কাজ একা হাতে না করে নীরাকে একটু হেল্প করতে বলতে পারো না? দুষ্টু তাচ্ছিল্য গলায় বলল, নীরা ভাবি আমার কাজ করে দেবে। ও পারলে আমার কাজ বাড়িয়ে দেয়, আমার কাজে প্রচুর খুঁত ধরে। আমি নাকি কিচ্ছু করতে পারি না। এত বয়স হলো, এতদিনে বিয়ে করলাম, তাও সংসার টিকছে না। রান্না বান্না পারি না, শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না, সব দিকেই থাকতে হয়। আমি নাকি গুড ফর নাথিং। সেই মুহূর্তে আমার প্রচন্ড কান্না পায়। বলতে বলতেই দুষ্টু চোখের কোনায় পানি জমলো। প্রচ্ছদ বিড়বিড় করলো, বসে বসে লেজ নাড়ানো শুধু কালকে আম্মুকে বলছি। এতদিন বড় ভাবির সাথে ঝামেলা করতো, এখন আবার আমার বউয়ের সাথে। ওর একটা হেস্তনেস্ত করতেই হবে। আচ্ছা, আপনি কি নীরা ভাবিকে কখনো ভাবি ডাকেন না কেন? ওকে ভাবি ডাকবো কেন? ও আমার চেয়ে কত ছোট জানো? আর তবুও ডাকতাম, কিন্তু ওর যে বিহেভিয়ার ঘৃণা লাগে আমার। এভাবে বলা উচিত নয়, তার শুনলে খারাপ লাগবে। লাগুক, ও সারাদিন মানুষকে কষ্ট দিয়ে বেড়াবে, তো ওর পেতে হবে না আমার বউয়ের সাথে? প্রচ্ছদ আটকে গেল। চোরা চোখে একবার দুষ্টুর দিকে তাকিয়ে মুখ লুকানোর মতো ল্যাপটপে চোখ গুজলো। বাবা, বউকে তো দিন দিন চোখে হারাচ্ছেন দেখি। প্রচ্ছদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। দুষ্টু আমতা আমতা করে বলল, না মানে এতদিন কিছু বলেননি, যেই শুনলেন আমাকে খোঁচা দিয়ে কথা বলছে অমনি চটে গেলেন। দুষ্টু ঠোঁট টিপে হাসলো। প্রচ্ছদ গম্ভীর কণ্ঠে বলল, চটবো না, চটার কথা না। একদম না। প্রচ্ছদ তাকালো একবার, এরপর বলল, আচ্ছা। আর শুনুন, আন্টিকে কিচ্ছু বলবেন না, আমি আছি না। আমার সাথে নীরাভাবি পারবে নাকি? ও ডাইনি হলে আমি শাকচুন্নি। প্রচ্ছদ ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, খুব একটা ভুল কথা কিন্তু বলনি। মুখ ফসকে সত্যি কথাগুলোই বের হয়। দুষ্টু চোখ রাঙানি দিয়ে তাকালো। কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, সন্ধ্যায় বারান্দা থেকে কাপড়গুলো এনেছেন? প্রচ্ছদ চোখ কপালে তুলে বলে, আমি এসব কবে করি? আর আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ছিলাম নাকি? 9টায় এলাম। দুষ্টু দৌড়ে গেল বারান্দার দিকে, যেতে যেতে ধমকালো, একটা কাজ আমাকে ছাড়া হবে না। যখনই আসুন কাপড়গুলো তুললে কি হাতে ফোসকা পড়তো, ইস, শিশির পরে বোধহয় আবার ভিজে গেল। কি করব আমি? আমার আর ভালো লাগে না এত কাজ করতে। মানুষ কেন বিয়ে করে? সুখে থাকতে ভূতে কিলাইলেই মানুষ বিয়ে করে, আর জীবনেও বিয়ে করব না আমি। প্রথম দিকে ঠোঁট কামড়ে দুষ্টুর কথাগুলো শুনে মজা পেলেও শেষের কথাটা শুনে প্রচ্ছদ চমকে উঠল। সত্যি বিয়ে করবে না আর? সত্যি?
প্রচ্ছদ ভেবে পায় না, যেহেতু বিয়ে করবেই না তবে কেন প্রচ্ছদকে ছেড়ে যেতে চাওয়া? প্রচ্ছদের কি উচিত এই মেয়েটাকে ধরে বেঁধে নিজের কাছে রেখে দেওয়া? প্রচ্ছদ ভাবলো কতক্ষণ, অতঃপর বারান্দার দিকে পা বাড়ালো। যত যাই হোক, দুষ্টু মেয়ের তার সংসারী হয়ে ওঠার গল্পগুলো সচক্ষে দেখার মাঝে অন্যরকম সন্তুষ্টি বিরাজ করছে। প্রচ্ছদ মন্ত্রমুগ্ধের মতো মাঝে মাঝে দুষ্টুরই হঠাৎ গড়ে ওঠা গেন্নির ন্যায় চেহারার দিকে চেয়ে থাকে এক চিত্তে। প্রকৃতির আলোড়ন দেখবে। বিরক্তর সাথে বিড়বিড় করে কাপড় তুলতে ব্যস্ত থাকা দুষ্টু চমকে ঘাড় ঘোরালো। কৌতূহল নিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আলোড়নে কি কি থাকছে? বৃক্ষের আন্দোলন, পাতাদের সংঘর্ষ, মেঘ বৃষ্টির যুদ্ধ, ক্ষণপ্রভার অংশীদারিত্ব। দুষ্টু মিষ্টি করে হেসে বলল, কিন্তু এখন শীতকাল বোকা। প্রচ্ছদ হাসে। হেসে দুষ্টু চোখের উপর নিজের ডান হাতটা রাখে। দুষ্টুর সারা গা কেঁপে উঠল, এক কদম পিছিয়ে পড়ল। প্রচ্ছদ বলল, নড়ো না, অনুভব করো, যতক্ষণ না কালো পর্দায় বর্ষাকাল আবিষ্কার করো। দুষ্টু স্থির হয়ে দাঁড়ালো। মিনিট দুয়েক পর কালো পর্দায় আবছা আবছা ভাসল বৃক্ষের আন্দোলন, পাতাদের সংঘর্ষ, মেঘ বৃষ্টির যুদ্ধ, ক্ষণপ্রভার অংশীদারিত্ব। সেই সাথে সে দেখতে পেল দৈবাত্য দুজন মানবী। প্রকৃতির ওই সুন্দর রূপে তাদের গড়নটা ছিল ঠিক দুষ্টু প্রচ্ছদের মতো। সে পিলে চমকে উঠল, এক ঝটকায় প্রচ্ছদের হাত সরিয়ে দিয়ে দু কদম পিছিয়ে পড়ল। অতঃপর মাথা নেড়ে বারংবার বিড়বিড় করতে করতে দৌড়ে চলে গেল ভেতরে। সম্ভব না, কখনো সম্ভব না। এতটা আশা রাখবেন না আমার প্রতি, রাখবেন না। একটুখানি দয়া করুন আমায়।